হাসিনার ফাঁসি হবে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের তো আর ফাঁসি হবে না। যে শেখ হাসিনার আওয়ামী লীগ আর ব্যাক করবে না, এটা একটা সমস্যাজনক কথা। আসলে কোনো আওয়ামী লীগই বাংলাদেশে ব্যাক করবে না, ইনক্লুডিং রিফাইন্ড আওয়ামী লীগ। ওই রাজনীতি বাংলাদেশে বিএনপির পলিসির জায়গা থেকে সে জুলাইকে যথেষ্ট পরিমাণে ধারণ করে না। কিন্তু বিএনপির যারা লিডারশিপে ছিল, টপ লিডারশিপে ছিল, প্রত্যেকে আসলে জুলাইয়ের মাঠের যোদ্ধা মোটা দাগে। আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট আসলে এই যে জুলাইয়ের যে ইন্সপিরেশনটা, সেই ইন্সপিরেশনের সাথে এক ধরনের বেইমানি করেছে। নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে দুজনই ফেইল্ড। তো বাংলাদেশের সমসাময়িক যদি দুজন অভিনেতার কথা বলা হয়, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম, তো দুজনকেই কল করা হয়েছে। মোশাররফ করিম এক কলে চলে আসছে, সে বলছে যে আমি প্রস্তুতি নিচ্ছি আসার জন্য, আমাকে তো কল দিতে হবে না, এটা তো আমার আসলে দায়িত্বের মধ্যে পড়ে, আমার বাচ্চারা এখানের ভিতরে গুলি খাবে, আমি কি কথা বলবো না। চঞ্চল চৌধুরী ফোন অফ করে রেখে দিচ্ছে। যেই তামিম ইকবাল 2 তারিখে 3 তারিখে আসলে বঙ্গভবনে গিয়ে আসলে রাষ্ট্রপতির কাছে যায়, শেখ হাসিনার কাছে সেজদা দিয়ে আসে, তাকে কি আপনি বিচারের আওতায় আনছেন? বিচারের আওতায় তো আনেন নাই, বরং তাকে আপনি কি করছেন? তাকে আপনি বিসিবির বোর্ড প্রেসিডেন্ট বানাইছেন। গভর্নমেন্ট ছিল না ওই রকম সময়, যাদের লুটপাটের সুবর্ণ সুযোগ ছিল, সেই সময় যারা কিছু করে নাই, পরবর্তী সময় খুদকুড়া খাওয়ার জন্য তারা খুব বেশি কারাপশন হয়ে যাবে, করাপ্ট হয়ে যাবে, এইটা আসলে সত্য না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে 36 জুলাই মুখোমুখি পর্বের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন জাতীয় গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ, যার আরেকটি পরিচয় বর্তমানে যুক্ত হয়েছে, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিফাত, জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। তো এর আগে গত বছর ছিল আপনাদের সরকার, জুলাইয়ের সরকার, আর বর্তমানে বিএনপি সরকার। এই যে অনুষ্ঠানটার মধ্যে একটা পার্থক্য থেকে গেছে, গত বছরের আর এবছরের মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? শুরুতে আমি একটা কারেকশন দিতে চাই। ইন্টারিম গভর্নমেন্ট জুলাইয়ের সরকার কোট আনকোট করে, এখানে আমার একটু আপত্তি আছে আর কি। তো জুলাইয়ের সরকার যদি তখনই হতো, যদি এটা বিপ্লবী সরকার হতো, শহীদ মিনারে শপথ নেওয়া হতো, এবং জুলাইয়ের যারা লিডারশিপ ছিল, বাংলাদেশের আপামর জনসাধারণ স্টেক হোল্ডার সকলের সাথে পরামর্শ করে যদি তখন একটা গভর্নমেন্ট হতো এবং বিপ্লবী সরকার গঠিত হতো, সেইটাকে জুলাইয়ের সরকার বলা যেত। এইটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনি মোটা দাগে প্রো জুলাই বলতে পারেন আর কি, বাট জুলাইয়ের সরকার না। জুলাইয়ের সরকার হলে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে ইভেন সংস্কারগুলো নিয়েও, এমন কি বলা যায় যে শহীদ যারা হয়েছেন তাদের ফ্যামিলিকে যে বেসিক অনুদান, সেই অনুদানের টাকা নিয়েও আমরা দেখতে পাচ্ছি টাকার জন্য ঘুরপাক খেতে হচ্ছে ওই ফ্যামিলিকে। আহতদের এখনো অনেকে হসপিটালে। সো জুলাইয়ের সরকার হলে আসলে এমনটা হতো না, সেটা একটা প্রো জুলাই গভর্নমেন্ট। সেখানে জুলাইয়ের যে অপরপর স্টেক হোল্ডাররা যারা ছিল, প্রত্যেকেরই কনসেন্টের ভিত্তিতে একটা গভর্নমেন্ট হয়েছে। সো এইরকম একটা গভর্নমেন্ট আর কি, বাট জুলাইয়ের সরকার না। জুলাইয়ের সরকার সেটা একটা ভিন্ন জিনিস, সেটা আমরা সব কল্পনা করি, স্বপ্ন দেখি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা গভর্নমেন্ট বাংলাদেশ ইনশাল্লাহ একদিন গঠিত হবে, এবং সেদিন বাংলাদেশের যে মানুষের যে দুঃখ কষ্ট সেটা মোচন হবে। জুলাইয়ের বিষয়টা যদি আমরা বলি, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? হতাশা নাকি তৃপ্তি? হতাশা। যদি তৃপ্তির কথা বলা সুযোগ নেই আর কি, যে আমরা দেখতে পেয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা শুরুতে চেয়েছিলাম যে সংবিধান বাতিল চেয়েছিলাম, আমরা নতুন একটি রাষ্ট্রকল্পের কথা বলেছি। আপনার মনে আছে 3রা আগস্ট শহীদ মিনারে এক দফায় আমরা স্পষ্ট করে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। সো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের একটা অন্যতম শর্ত হলো যে আমাদের যে টোটাল যে পলিটিক্যাল স্ট্রাকচার এবং পাওয়ার স্ট্রাকচার, সেই পুরো জিনিসটাকে চেঞ্জ করতে হবে এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে আর কি। কোনো কিছুই আদতে হয় নাই, বরং যেই সংস্কারগুলো আসলে ঐক্যমত্য কমিশনের আন্ডারে, যদি ঐক্যমত্য কমিশন নিয়ে আমার অনেক কথা আছে, সেটা আসলে ঐক্যমত্য কমিশন হয়নি, ওটা রাজনৈতিক দলগুলোর ভাগ বাটোয়ারা আর কি। তো স্টিল যতটুকুই সংস্কার প্রস্তাবনা হয়েছিল এবং সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল, সেই জিনিসগুলোকে আসলে ধ্বংস করা হয়েছে।
পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট যাদেরকে উপর গুরু দায়িত্ব ছিল শহীদ আহতদের যে রক্ত, সেই রক্তের প্রতি জাস্টিসটা করা, সেই জাস্টিসটা করতে বিএনপির গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। তো একটা কাজ করলে আমি মনে হইতো যে সবকিছু মাফ করা যেত। সেই একটা কাজ ছিল হলো গিয়ে আমাদের যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কারাপশন, সেইটাই তো আলটিমেটলি সকল ধরনের কারাপশনের সূত্রপাত করে। কারণ আপনি যখন রাষ্ট্রের জাস্টিস নিশ্চিত করতে পারবেন না, আপনি যখন রাষ্ট্রের বিচার নিশ্চিত করতে পারবেন না, সেই রাষ্ট্রেই আসলে সব ধরনের সমস্যা দেখা দেয়। তো বিচার বিভাগের যে একটা স্পেশাল সচিবালয়ের কথা, সেক্রেটারিয়েটের কথা আমরা বলেছিলাম, ওই জিনিসটা যদি থাকতো একটা স্বাধীন সচিবালয়, তাহলে অনেকগুলা জিনিস ইজি হয়ে যেত। আপনি কারাপশন দেশের ভিতরে নির্মূল করতে পারতেন, আরেকটা গভর্নমেন্ট যাতে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেই জিনিসটাকে নির্মূল করা যেত। তো সেই জিনিসটা বাতিল হওয়ার পর আমার মনে হয়েছে যে জুলাইয়ের যে অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আসলে শেষ। এখন সেইটাকে আবার নতুন করে কিভাবে রিগেইন করা যায়, জুলাইকে বাঁচায় রাখা যায়, এবং জুলাইয়ের যে ভয়েস, সেই ভয়েসটা যাতে জনগণ রিকল করে, বারবার মনে করে। আমি মনে করি আমরা এক জায়গা থেকে হলো গিয়ে যাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছিল তারা যেহেতু ফেইল করেছে, আবার জনগণকে আরেকবার দায়িত্ব নিতে হবে। তখন যাতে মানুষের মনে থাকে আকাঙ্ক্ষাটা কি ছিল, আমাদের আগেও একটা গ্রুপ অফ পিপল রক্ত দিছে, তারা কেন রক্ত দিছে, এই জিনিসটা আমাদের যাতে মনে থাকে। জুলাইকে আসলে এই জায়গায় নেই দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় যে এই মুহূর্তে আসলে জুলাইকে, মানে জুলাই যত বড়, সেই জিনিসটাকে খাটো করতে করতে জুলাইকে নাই করে দেওয়ার একটা ষড়যন্ত্র রাষ্ট্র জুড়ে চলতেছে। সেখানের ভিতরে সকলেই অংশগ্রহণ করছে, কেউ বুঝে করছে, কেউ না বুঝে করছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে, যেহেতু জুলাই মাস এখন, তো জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি যে আবার সবাই জুলাইটাকে স্মরণ করছে ইন আ পজিটিভ ওয়ে। তো এইটা এখন জরুরি আর কি, যে জুলাইকে মনে করা, রিকল করা। বাট রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি, পাওয়ার স্ট্রাকচারের কথা যদি বলি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, সেইখান থেকে ফেইল, সেটা ব্যর্থ। সেখানের ভিতরে কোনোভাবেই একটুও পজিটিভ থিঙ্ক করার জায়গা নেই। যতটুকু পজিটিভিটি আছে সেটা হলো জনগণের মাঝে, জনগণের মনে যতটুকু জুলাই বেঁচে আছে ততটুকু। আপনারা বলেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা এখনো পূরণ হয়নি, ক্ষমতা পরিবর্তনের 2টা বছর হয়ে গেল, সবচেয়ে বড় অপূর্ণতার জায়গাটা তাহলে কোথায়? সব থেকে বড় অপূর্ণতার জায়গা যদি আমি বলি, শহীদ আহতদের ব্যাপারটা আমার মনে হয় যে সব থেকে বড় অপূর্ণতার জায়গা। যারা রাষ্ট্র বিনির্মাণের জন্য জীবন দিল, যারা আহত হলো, যারা অঙ্গহানি ঘটলো, যাদেরকে, ওই মানুষগুলাকে আমরা আসলে পুনরায়, ওই ফ্যামিলিকে, শহীদ পরিবারকে, ওই আহতদেরকে আমরা আসলে রিকনসিলেট করতে পারিনি এই রাষ্ট্রের মাঝে। আমরা আবার তাদেরকে যে পুনর্বাসন করব, তাদের প্রত্যেককে যে হলো গিয়ে একটা সুবিধাজনক জায়গায় দিব, ওই প্রপার মর্যাদাটুকু দিব, আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের সব থেকে বড় ঘাটতি আছে। বিচার আর একটা বড় জায়গা, যে মানে মূলত এইটা আসলে বিচারের সাথেই পারস্পরিক সম্পর্ক যুক্ত। আমার একটা ঘটনা সব থেকে বেশি মনে পড়ছে, যে শহীদ আনাসের ঘটনা। শহীদ যখন হলো গিয়ে চানখারপুলের মামলার রায় হলো, সেখানে দেখা গেল যে জেল দেয়া হচ্ছে, ফাঁসি দেয়া হচ্ছে না। ওই ঘটনাগুলো দেখার পরে শহীদ আনাসের বাবা এবং মা কান্না করতে করতে যখন বের হয় জেল থেকে, এবং বের হয়ে এসে আনাসের কবরের সামনে গিয়ে হাউমাউ করে কান্না করে, এবং কান্না করে বলতেছে যে কেন, মানে তারা খুব আফসোস করে বলতেছে যে কেন আমার ছেলে জীবন দিল। আর তারা তো এতদিন গর্বিত ছিল, তারা বললো যে এই রাষ্ট্র তোমাকে আমি বিচার নিশ্চিত করতে পারি নাই, সে তার সন্তানের কাছে ক্ষমা চাইছে। এই যে এই ঘটনাগুলো দেখায় দেয় যে জুলাইয়ের প্রতি আমরা যে জাস্টিস করতে পারি নাই, জুলাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমরা জাস্টিস করতে পারি নাই, যারা আহত হয়েছে তাদের প্রতি আমরা জাস্টিস করতে পারি নাই, এই একটা অভিশাপও মনে হয় আমাদের ঘাড়ে আসছে। আমরা কি আসলে এই ব্যাপারটা বুঝতেছি কি বুঝতেছি না ওটা রাষ্ট্র ব্যবস্থার মাঝে, এইটা একটা বড় প্রশ্ন আমার মনে হয়। এর বাদে তো অনেকগুলো ব্যাপার আছে, রাষ্ট্র কাঠামোর কথা আমরা বললাম, পাওয়ার স্ট্রাকচারের কথা বললাম। আপনি দুদকের ক্ষেত্রে দেখতে পেয়েছেন, বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা ঘটলো, একজন সোয়েটার ব্যবসায়ীকে, যেহেতু সোয়েটারের ব্যবসাটা শীতকাল কেন্দ্রিক হয় আর কি, তো শীত যেহেতু নাই, দেশে গরম পড়ছে, যাই একজনকে একটা দিয়ে দিলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যেহেতু 3 মাসে শীত থাকে, 3 মাস সোয়েটারের ব্যবসা করে, বাকি 9 মাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিরি করলো। এই যে এই ধরনের কার্যক্রম, দুদক সংস্কার নিয়ে কথা বলা হচ্ছিল, এইগুলার মাঝে আসলে কোনো কিছু নাই। আমরা নিয়োগ প্রক্রিয়াগুলোর মধ্যে দেখেছি যে অসংখ্য নিয়ম, অসংখ্য দুর্নীতির কথা। এই রাষ্ট্রের মাঝে হলো গিয়া যাদেরকে আমরা বিগত 17 বছর লড়াই সংগ্রামে দেখি নাই, মীর শাহে আলমদের উদাহরণ দেওয়া যায় এখানের ভিতরে, তারা এখন বড় বড় হর্তাকর্তা বাংলাদেশের মাঝে। ইভেন যাকে আসলে কোট আন কোট করে আমি বলবো যে বাংলাদেশের ডিফেক্টো প্রধানমন্ত্রী বলা হয় আর কি, সালাউদ্দিন আহমেদ, সেই সালাউদ্দিন আহমেদকে পর্যন্ত দেখা গিয়েছে যে মীর শাহে আলমকে একটু তেল দিয়ে চলে, যে মীর শাহে আলম অনেক বেশি পাওয়ারফুল, তার কাছে সকল ক্ষমতা। এমনও আমরা শুনতে পেয়েছি যে বিএনপির সব থেকে পোরখাও নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এলজিডি মন্ত্রণালয়ের
অ্যাকচুয়াল মিনিস্টার মন্ত্রী, তিনি পর্যন্ত মীর শাহ আলমের ইসে ছাড়া তার সিন্ডিকেটের বাইরে কোনো কাজ করতে পারতেছেন না। তো ফলত এই যে রাষ্ট্র ব্যবস্থার মাঝে যারা হলো গিয়ে সুবিধাভোগী, শুধুমাত্র মধুখোর, আমরা যেটাকে ইন্টারিম আমলের ভিতরে একটা শব্দ প্রচন্ড ভাবে প্রচলিত হয়েছে, ক্রিমখোর। সো এই ধরনের ক্রিমখোর লোকজন যারা আছে তাদের দিয়ে যখন আপনি রাষ্ট্র ভরে ফেলবেন, এরা আসলে জানে না বাংলাদেশের লড়াইটা কি, সংগ্রামটা কি, মানুষ কিভাবে জেল খাটছে, কিভাবে রক্ত দিছে, এরা আসলে দেখে নাই। সো যারা আপনি এই স্ট্রাগলটা ফিল করতে না পারে, এই রবিউল ইসলাম নয়নদেরকে নিয়ে হয়তোবা আপনি সোশ্যাল মিডিয়ার ভিতর ট্রল করতে পারেন, কিন্তু রবিউল ইসলাম নয়ন জানে যে পল্টনে যখন তার সহযোদ্ধাকে গুলি করা হয়, তখন সেই গুলির লাশটা যখন ক্যারি করা হয়, ওই লাশের ভার কতখানি, এইটা মীর শাহ আলমরা জানে না। সো আপনি যারা আসলে আপনার ঊর্ধ্বতন জায়গায় বসাবেন, সে যদি স্ট্রাগলটা না জানে, সে যদি না জানে যে বেগম খালেদা জিয়ার সাথে 17 বছর কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল, একটা মহিলাকে স্লো পয়জন করে কিভাবে মারা হয়েছিল, ওই ব্যাপারটা যদি কেউ ফিল না করে, তার পক্ষে আসলে জুলাই পরবর্তী সময় বাংলাদেশটা চালানো সম্ভব না। আমি জানি না তারেক রহমান কেন এমন করেন, এইটা নিয়ে সবসময় একটা কথা বলা হয় যে তারেক রহমানের গভর্নমেন্টে বা তারেক রহমানের আশেপাশে সবসময় আসলে গিয়াস টাইপের একজন লোক লাগে আর কি, একটা বন্ধু সেটা লাগে। তো ওই সময়ের ভিতরে গিয়াসউদ্দিন আল মামুন ছিল, এখন সেটা হয়েছে মীর শাহ আলম আর কি। তো এই ধরনের মানুষেরা গভর্নমেন্টকে ক্ষতি করে এবং আলটিমেটলি রাষ্ট্রের ক্ষতি করে। জুলাই গণহত্যার বিচার ধীর গতিতে হচ্ছে, এই কথাটা শুধু এনসিপি না, শহীদ পরিবারগুলো বলছে। এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার কি বিচার মনে ধীর হচ্ছে? গতিতে হচ্ছে বলবো কি না, বিচার যাতে না হয় সেরকমই একটা বন্দোবস্ত তৈরি করা হয়েছে আর কি। তো মেইনলি আসলে জুলাইয়ের যে বিচারগুলা, জুলাই হত্যাকাণ্ডের টোটাল বিচারগুলার তো মেইন দায়িত্বটা ট্রাইব্যুনালের ঘাড়ে ন্যস্ত। সো ট্রাইব্যুনালে আমরা দেখতে পেয়েছি যে দলীয় নিয়োগীকরণ এবং দলীয় নিয়োগের মাধ্যমে ট্রাইব্যুনালের যে কার্যক্রম স্থবির করে ফেলা হয়েছে। তো আমরা আসলে এই রকম ট্রাইব্যুনাল চাই নাই, একদম খোলামেলা কথাবার্তা। ট্রাইব্যুনালে এমন লোকজনকেই দিতে হবে যারা ওই সাহসটা দেখাইতে পারবে, যারা গার্ডসটা দেখাইতে পারবে। সে আপনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে বলি বা চিফ প্রসিকিউটর, যে পদই বলি না কেন, যে কোনো প্রসিকিউটর হিসেবে নাম লেখান, আপনার এই জিনিসটা যাইনেই ওই পোস্টে নাম লেখাইতে হবে যে আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশের রাজনৈতিকতে আসে, তাহলে এদেরকে যেই যাদেরকে টার্গেট করা হবে তাদের মাঝে একজন, সেই জিনিসটা বোধ করেই তাদেরকে আসলে ট্রাইব্যুনালের নামটা লেখানো উচিত। সো আপনি আসলে নাচতে নেমে ঘুমটা দেওয়া, এইটা আসলে একটা বাজে প্র্যাকটিস। সো ট্রাইব্যুনালে যাদের নাম লেখানো হয়েছে তারা ওই জিনিসটা মেনেই তাদেরকে আসলে ট্রাইব্যুনাল কাজটা করতে হবে এবং বিচার যে কার্যটা সম্পন্ন করতে হবে। টোটাল বিচারিক যে প্রক্রিয়াটা, তদন্ত থেকে শুরু করে সবকিছু দীর্ঘমেয়াদী দ্রুত গতিতে করতে হবে। এটা আসলে দীর্ঘায়িত করার কোনো কারণ নেই। তো আপনি যখন এই জিনিসটাকে দীর্ঘায়িত করবেন, আপনি যখন এই জিনিসটাকে লেন্দি করবেন, এবং আওয়ামী লীগ তো বাংলাদেশের, এরা তো নাগরিক, সকল আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশ থেকে আসলে বিদেশে পালায় নাই। তৃণমূলে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো তো আছে, অনেকে জেলে আছে। এদের যে রিকনসিলিয়েশন প্রক্রিয়াটা হবে, এরা তো বাংলাদেশের নাগরিক, আমি তো তাদেরকে মেরে ফেলতে পারি না সবাইকে ইসের ভিতরে দিয়ে। হাসিনার ফাঁসি হবে, কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের তো আর ফাঁসি হবে না। সো তারা কোন প্রক্রিয়া বাংলাদেশে রিকনসিলিয়েট করবে? তারা তো প্রত্যেকে গণহত্যার সহযোগী দল হিসেবে তো আওয়ামী লীগ গণহত্যা করছে, বাংলাদেশের ভিতরে গুম খুন একটা ফ্যাসিজম কায়েম করছে। সো এর বিচারটা যদি আপনি না করেন, তো বাংলাদেশ আসলে কোনো মানে ওই যে আমরা যেটাকে বলি যে ওয়ান স্টেপ অ্যাহেড, বাংলাদেশকে আসলে হলো আওয়ামী লীগের যেই পার্টটা সেটাকে ফেলে দিয়ে সামনের দিকে আগাইতে হবে। আওয়ামী লীগের রাজনীতি আমরা বলতেছি একদিকে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকেও বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক সমালোচনা করছে, যদিও তিনি গতকালকে বলেন আওয়ামী লীগের রাজনৈতিক কবর রচনা হয়ে গেছে, দাফন হয়ে গিয়েছে। কিন্তু সেই দাফনের যে প্রক্রিয়াটা কি, সেটা তো বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, আপনি যদি সেই জিনিসটা কমপ্লিট না করেন তাহলে এটা সমস্যাজনক। এবং এরটা হলো কি আওয়ামী লীগ সমস্যাটাকে জিয়ায় রাখা। আওয়ামী লীগ সমস্যা জিয়ায় রাখলে আসলে অনেকেরই লাভ আছে। আওয়ামী লীগ সমস্যা জিয়ায় রাখলে বিএনপির লাভ, সে এইটা দিয়ে হলো গিয়া বিরোধী দলকে ট্যাকেল দিতে পারবে, বিশেষত এনসিপি কে ট্যাকেল দিতে পারবে যে তোমরা যদি এইসের ভিতরে অধিক সমালোচনা করো বা আমাদের সরকার চালানোতে করো, প্রবলেম ক্রিয়েট করো, তাহলে আমরা আওয়ামী লীগকে স্পেস দিব, তখন তোমরা আওয়ামী লীগকে মোকাবেলা ব্যস্ত হয়ে যাবে। কারণ ওইটা তো তোমাদের লাইফ থ্রেট আছে, তোমাদের প্রাইমারি প্রতিপক্ষ এবং একমাত্র প্রতিপক্ষ আওয়ামী লীগ, বাকিরা তো তোমাদের রাজনৈতিক আসলে অপোজিশন।
প্রতিপক্ষ না, শত্রু না। তো সেই জায়গা থেকে আসলে এই গেমটা বিএনপির আছে, জামাতেরও একটা খেলা আছে এইখানের ভিতরে, যেহেতু আওয়ামী লীগ নিজেকে আসলে ৭১-এর ঝান্ডাধারী দাবি করে এবং জামাত স্বভাবতই তাদের যে রাজনৈতিক অবস্থান ছিল ৭১-এ সেটা বাংলাদেশ বিরোধী এবং স্বাধীনতার বিরোধী অবস্থান ছিল, প্রো পাকিস্তানি ইসে ছিল, বাংলাদেশি যে কনসেপ্টে সেই জায়গা থেকে তারা বিরোধিতা করছিল। সো তাদেরও একটা আদারিং পলিটিক্স এইখানের ভিতরে সুবিধা হয় আর কি, তারা এটা করতে পারে। এক হিসেবে এনসিপিরও সুবিধা আর কি, এনসিপি আসলে আওয়ামী লীগের কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ইস্যুটা যদি বাংলাদেশ থেকে সলভ হয়ে যায় তাদেরও একটু কষ্ট হবে, অন্য নতুন একটা রাজনীতি খুঁজে বের করতে হবে। কারণ এনসিপির ন্যাচারাল অপোজিশন বলে, শত্রু বলবো আমি এটাকে, প্রতিপক্ষ বলি না, শত্রু বলি, সেটা তো আওয়ামী লীগ। তার শত্রু যখন নির্মূল হয়ে যায়, আদারিং পলিটিক্সটা তার জন্য একটু, তার নতুন একটা পলিটিক্স হাজির করতে হবে। তো সবাই মিলেই আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগকে আসলে এক ধরনের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তো আমি আত্মসমালোচনার জায়গা থেকেও বললাম যে এনসিপির আসলে আওয়ামী লীগ ইস্যুতে আরো সরব হওয়া উচিত। আমি আত্মসমালোচনার জায়গা থেকেই বলি, বিশেষত বিচার প্রক্রিয়াটা, শহীদ আহতদের কথা শোনা, তারা কিভাবে, তারা কি চায়, তাদের এক্সপেকটেশনটা কি। কারণ এই মামলার প্রধান সাক্ষী তো তারা, আদালত প্রাঙ্গণে যেই কথাগুলো হয় সেই কথাগুলো তো মানুষের সামনে আসে না। তো এই নেতাকর্মী যারা আছে তাদের মিলিয়ন্স অফ ফলোয়ার্স, লাখ লাখ ফলোয়ার্স, আমি নিজেকে ইনক্লুড করেই বলতেছি, আমাদের উচিত শহীদ পরিবারের কাছে যাওয়া, তারা কি বলে সেটা শোনা, সেটা পাবলিকের কাছে পৌঁছায় দেওয়া। এই জিনিসটা যদি না করা হয় তাহলে মানে বাংলাদেশের ভাগ্য আসলে, বাংলাদেশ আসলে সামনের দিকে আগাইতে পারবে না। আওয়ামী লীগের প্রশ্নটা আসলে সলভ করে ফেলতে হবে। বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করতে পারবে না। দল হিসেবে আওয়ামী লীগের আসলে আওয়ামী লীগ নাই। শেখ হাসিনা, এখন একটা নতুন বয়ান আমরা শুনতে পাই যে শেখ হাসিনার আওয়ামী লীগ আর ব্যাক করবেন, এইটা একটা সমস্যাজনক কথা। শেখ হাসিনার আওয়ামী লীগ ব্যাক করবেন, এর মধ্যে দিয়ে বোঝানো হয় যে পুতুল বা জয়ের আওয়ামী লীগ ব্যাক করবে, অথবা সাবের হোসেন চৌধুরীর আওয়ামী লীগ ব্যাক করবে, অথবা সোহেল তাজের আওয়ামী লীগ ব্যাক করবে। এই ধরনের বিভিন্ন ধরনের বয়ান দাঁড় করানো হচ্ছে। আসলে কোন আওয়ামী লীগই বাংলাদেশে ব্যাক করবে না, ইনক্লুডিং রিফাইন্ড আওয়ামী লীগ। ওই রাজনীতি বাংলাদেশে ডেড। আপনার নতুন করে একটা যদি কেউ রাজনীতি করতে চায়, নতুন রাজনৈতিক দল নতুন ভাবে আসবে, সেটা আওয়ামী লীগ যারা করছে তাদের আসলে রাজনীতি করার সুযোগটা নাই। যা একটা কথা বলা, যারা আওয়ামী লীগের অপরাধী না তারা কি রাজনীতি করবে না? তাদের কি রাজনৈতিক অধিকার নাই? অবশ্যই তাদের রাজনৈতিক অধিকার আছে। বাংলাদেশের প্রত্যেকটা দল তাদেরকে স্বাগত জানাইছে, আপনি যদি অপরাধী না হন। ইভেন এনসিপি স্পষ্টভাবে বলছে, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্টভাবে প্রেস কনফারেন্সে বলেছে যে সকল আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো প্রকার অপরাধী কার্যক্রমের সাথে জড়িত নয়, কোনো প্রকার ফৌজদারি অপরাধ করেনি, এবং তারা ইসের ভিতরে জুলাইয়ে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়নি। তারা চাইলে এনসিপিতে জয়েন করতে পারে। সুতরাং বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা নিরপরাধ আওয়ামী লীগ তাদেরকে গ্রহণ করতে চাইছে, এবং সুতরাং আমার মনে হয় না যে আওয়ামী লীগের দল হিসেবে কোনো কার্যকারিতা আছে। আরো একটা কথা আছে, সেটা হলো কি, ইলেকশনের আগে একটা কথা বলা হয়েছিল যে আওয়ামী লীগের 40% ভোট, 50% ভোট, তাহলে এই ভোটাররা কোথায় যাবে? আপনারা দেখতে পাইছেন বাংলাদেশের ট্রেডিশনাল যেটা ফেয়ার ইলেকশন বলা হয়, সেই প্রত্যেকটা ফেয়ার ইলেকশনের রেজাল্টের সাথে কিন্তু এবার যে ধরনের ভোটের পার্সেন্টেজ অনেকটাই সিমিলার বা ক্ষেত্র বিশেষে তার থেকেও কিছু বেশি। তো সুতরাং বাংলাদেশের যে আওয়ামী লীগের ভোট আছে এই কনসেপ্টটা আসলে ওভার, এবং তাদের ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, এই কনসেপ্টটা আসলে ডেট। তো সুতরাং আওয়ামী লীগের আসলে বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রয়োজনীয়তা নাই। যেটা আছে সেটা হলো বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে অ্যাবলিশ করে দিতে হবে। তো সেইটা যত দ্রুত করা হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল, এবং যারা নিরপরাধ আওয়ামী লীগ, যাদের ঘাড়ে আসলে জাস্ট আওয়ামী লীগ করার কারণে গণহত্যার দায়ে আসতেছে নিরপরাধ হয়েও, তারাও আসলে একটা মুক্তি পাবে। তাদের উপর জাস্টিস করার জন্য হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বিচার কার্যক্রমের ভিতরে নিয়ে আসাটা জরুরি। জুলাই শহীদ পরিবারের যে দেখভাল করার কথা ছিল, আহতদের চিকিৎসা, এমনকি হামের ইস্যুটা নিয়েও কিন্তু বিতর্কের চরমে উঠে গেছে। এখন এই জন্য অন্তর্বর্তী সরকারকে কতটুকু তুমি দায়ী ভাবছো? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আসলে আমরা এড়াতে পারি না। কারণ একটা হলো কি, ইন্টারিম গভর্নমেন্টের সক্ষমতা কতটুকু ছিল সেটা একটা বড় প্রশ্ন। যখন আপনি জানেন যে আপনার সরকার কতদিন থাকবে, তখন আপনার কিন্তু রোডম্যাপ থাকে। আপনি জানেন যে আমি 3 মাসে এটা করবো, 6 মাসে একটা করবো, 1 বছরে এটা করবো, 2 বছরে এটা করবো, 5 বছরে এটা করবো। ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে সেটা ইন্টারিম গভর্নমেন্ট নিজে জানতো না। সো তার দীর্ঘমেয়াদী পলিসি নেওয়া এটা একটা কঠিন বিষয় ছিল। আরেকটা ছিল হলো গিয়ে তাদের মাঠে পলিটিক্যাল ব্যাকআপটা ছিল না। তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে নাই, বা কোনো পলিটিক্যাল পার্টির স্বার্থটা দেখতে পারে নাই।
একক কোনো পলিটিক্যাল পার্টিতে। সো তারা আসলে কাউকে মাঠে পায় নাই যে তাদের যে কোনো পলিসি সেটাকে ডিফেন্ড করবে। ইন্টারিম গভর্নমেন্টকে একটা কথা প্রচলিত আছিল পুরা বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারে, ইন্টারিম হলো গিয়া গরিবের বউ সকলের ভাবি, মানে সকলেরই ওইখানের ভিতরে সবাই তাকে ভাবি ডাকে, সবাই তার সাথে রসিকতা করে, কিন্তু কেউ আসলে তার দায়টা নেয় না। ইন্টারিম গভর্নমেন্টে বিএনপির স্টেক আছে, ইন্টারিম গভর্নমেন্টে জামাতের স্টেক ছিল, ইন্টারিম গভর্নমেন্টে অনেকে বলে আওয়ামী লীগেরও, সফট আওয়ামী লীগেরও ওইখানের ভিতরে ছিল, প্রত্যেকেই ওখানে ছিল, সচিবালয়ের মাঝে সবাই দখল করছে, সবাই পিএসসি দিছে, দিতে পারে না যারা আমাদের মতো স্টুডেন্টরা যারা আসলে চাকরির জন্য মুভমেন্টটা করেছিল। কারণ আপনি আগে চাকরিটা পাবেন, একটা পর্যায়ে যাবেন, তারপর তো আপনার পদায়ন গুলো হবে। আমরাই আসলে পারি না, বাকি সবাই আসলে ভাগ বাটোয়ারা করে সবাই সবকিছু নিছে আর কি। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে, এক হলো ইন্টারিমের কিছু আসলে ছিল না, ক্যাপাসিটিটা ছিল না। 2 নাম্বার আরেকটা হলো কি, ইন্টারিম অনেকগুলো জিনিস ডিল করতে পারে নাই বয়ানের জায়গা থেকে। বিশেষত হামের যে ইস্যুটা ছিল, পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হামের টিকার যে সংকটের কথা বলা হয়েছে, সেই সংকটটা কিন্তু আহামরি কোথাও ছিল না। যেইটা সংকট হয়েছিল যে যারা হামের টিকাটা প্রদান করবে, যে স্বাস্থ্যকর্মীরা, তারা বারংবার মুভমেন্টের মধ্যে গিয়েছিল বিভিন্ন কারণে। সো টিকা দিতে পারে নাই, টিকাটা দেওয়া হয় না, এই জন্য আরেকটা হয়েছে। আরেকটা বড় ব্যাপার ছিল যে হামের টিকা যেই বয়সে দেওয়া হয় তার থেকে অনেক কম বয়সের শিশুরা আসলে সংক্রমিত হচ্ছিল। সো যেই বয়সে আপনার টিকা দেওয়ার এজই হয় নাই, তার আগে যদি আপনি আক্রান্ত কোনো একটা শিশু যদি সংক্রমিত হয়, আপনি সেটা দায় করবেন যে ও কেন সংক্রমিত হলো, এর দায় আসলে টিকা না দিছে। এইটাও আসলে পুরোপুরি জাস্টিস করা হয় নাই। তো কিছু আমি বলবো যে ল্যাকিংস ছিল, এবং স্বাস্থ্য উপদেষ্টা ইন্টারিমের সময় যিনি ছিলেন, ওনার কথা আর না বলি, মানে বাংলাদেশের ইতিহাসে এরকম ব্যর্থ কোনো মানুষই আমি দেখিনি, কোনো মিনিস্ট্রি না, কোনো পলিটিশিয়ান বা কোনো কিছু না, এইরকম ব্যর্থ একটা মানুষ হতে পারে নূরজাহান বেগমের মতো, আমি এরকম কোনো ব্যর্থ মানুষ দেখিনি। উনি একজন আনফিট, একটা টোটালি একটা আনফিট মানুষ, এবং সেই মানুষটাকে দেয়া হয়েছিল জুলাই পরবর্তী সময় শহীদদের চিকিৎসা পুনর্বাসন সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, যেটা আমাদের উপর ফার্স্ট প্রায়োরিটি ছিল, সেই প্রায়োরিটি এমন একটা মানুষকে দেওয়া হয়েছে যার বছরের অর্ধেক সময় থাইল্যান্ডে যেয়ে থাকতে হতো নিজের চিকিৎসা নেওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দিতে চাই, আমি জানি না এটা একটু ইররিলেভেন্ট হবে, এটা তো খারাপও লাগতে পারে, তো তবুও স্টিল দেওয়া উচিত। তো আমি যে স্কুলে পড়তাম আর কি, তো সেই স্কুলের ভিতরে আমাদের যিনি হলো গিয়ে শারীরিক শিক্ষার টিচার ছিলেন, ওনার আসলে রিটায়ারমেন্টের বয়সটা পার হয়ে গিয়েছিল আর কি। তো তিনি একটু এক্সটেন্ড করে ওনার ছেলে আমাদের মেনলি ক্লাস নিত, ছেলে খুবই ভালো, স্পোর্টসের দিক থেকে ভালো। তো ওনার ছেলেকে সবাই এটা বলে খেপাইতো আর কি, যে তুই কি, তোর বাবা কিসের ফিজিক্যাল টিচার, যে তোর বাবা নিজেরই তো ফিজিক্যাল ঠিক নাই, ওনার নিজেরই তো বয়স হয়েছে রিটায়ার করার মতো, উনি কিভাবে বাচ্চাদেরকে হলো পিটি করাবে, উনি কিভাবে ক্লাস নিবে। তো যেই মহিলার নিজেরই আসলে ফিজিক্যাল ইলনেসে উনি বছরের 6 মাস আসলে অসুস্থ থাকে, হসপিটালে বেডে থাকে, দেখতেই পাওয়া যায় না, তাকে যখন আপনি স্বাস্থ্য খাতার দায়িত্ব দিবেন, স্বাস্থ্য খাত আসলে ভঙ্গুরই হয়েছে আগের থেকে। তো যতটুকু কাজ হয়েছে সেটা জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের যে স্টুডেন্টরা ছিল, যারা আসলে স্বাস্থ্য ছেলের দায়িত্বে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তাদের ব্যক্তিগত উদ্যোগে তারা জোর করে এই কাজগুলো করছে, স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে। গভর্নমেন্টের পক্ষ থেকে এইটা একটা বড় ফেইলিয়ার আমি বলবো। সম্প্রতি সংরক্ষিত নারী আসনের যে সংসদ সদস্য নীলুফার চৌধুরী একটা কথা বলেছেন জুলাই গণহত্যার বিষয়ে, যে যখন জুলাই গণহত্যা চলছিল তখন পুলিশের কাছে কোনো স্নাইপার ছিল না, এবং সেখানে তৃতীয় কোনো শক্তি ছিল যারা জুলাই গণহত্যার সাথে জড়িত। পরে অবশ্য এটার ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু এ ব্যাপারে তোমার মতামতটা আসলে কি আমরা জানতে চাচ্ছিলাম। দেখুন, উনি যে তৃতীয় শক্তির কথা বলেছেন, আই এম সরি টু সে মনি আপা, এই তৃতীয় শক্তিটা আপনি আসলে, যে যারা আসলে কখনো রাজপথে ওইভাবে দাঁড়ায় নাই, যে জুলাই আন্দোলনের রাজপথে কি হয়েছিল, আপনি যদি রাজপথে যাইতেন তাইলে বুঝতেন। ঘরে বসে যখন আপনি আন্দোলন দেখবেন, ঘরে বসে আপনি যখন বুঝবেন যে হলো গিয়ে কি হইছে না হইছে, ওটা বোঝার চেষ্টা করবেন, তখন আসলে আপনি প্রকৃত জিনিসটা দেখতে পাবেন না। এরকম অসংখ্য ঘটনা আছে যে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, সেই জিনিসটার এভিডেন্স আছে। আমি আপনাকে একটা এক্সাম্পলই দিই। জুমাতুল বিদা নামে একজন সাংবাদিক, উনি চ্যানেল 24-এ উনি লাইভে দেখিয়েছিলেন হাতে স্নাইপারের বুলেট নিয়ে, যে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে। তো এই ধরনের এভিডেন্স যখন থাকে, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা রাজপথে ছিল তারা দেখছে হেলিকপ্টার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে। তো মনিয়াপা যেহেতু রাস্তায় যান নাই, উনি সেই জন্য জানে না যে রাস্তায় কি হয়েছে। আমি বলবো যে এই ধরনের মানুষজন যারা আসলে, শুনতে খারাপ লাগতে পারে, নারী কোটার এমপি, যে হয়তোবা নারী না হইলে
অথবা তার মাঠ থেকে স্ট্রাগল করে উঠে আসতে হইতো, তখন সে বুঝতে পারতো জেল জুলুমের মধ্য দিয়ে যদি তাকে যাই আসতে হইতো, তাইলে সে বুঝতে পারতো যে স্নাইপার দিয়ে গুলি হয়েছে কি হয়েছে না। নারী কোটার এমপিদের আমার মনে হয় নারীদের অধিকার নিয়ে এবং নিজের এলাকার কি কি সমস্যা আছে সেটা নিয়ে বেশি কথা বলা উচিত। জুলাইতে কি হয়েছে আপনি যা দেখেন নাই সেটা নিয়ে আপনার মন্তব্য করার দরকার নেই। এবং এমন লোকজনদের শোতে যাওয়া হয়েছে যেই শো থেকে বিএনপির যাদের আপনারা সমালোচনা করে বাংলাদেশের জনগণ, যে ফর এক্সাম্পল রবিউল ইসলাম রবি ভাই, তো তিনি পর্যন্ত উঠে আসছিলেন বুলশিট বলে যে এই মহিলা ফ্যাসিজমকে আসলে হলো গিয়ে প্রমোট করতেছে, তার এজেন্ডা এইটা। তো এই ধরনের মানুষের শোতে যাওয়াই একটা অপরাধ। আপনার দলের তিনি তো আপনার পোস্ট পদবিতে সিনিয়র, তিনি আপনার যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের ক্যাবিনেটের মিনিস্টার পূর্ণমন্ত্রী। তো সে যেখান থেকে উঠে আসে এবং আরো একাধিক বিএনপি নেতারা যেই শো বয়কট করে, আপনি সেই শোতে যান, সেই শোতে আপনি আওয়ামী লীগের বয়ানে কথা বলেন এবং কথা বলে আপনার নিজেকে একটু কুল মনে হয়। মানে আমি জানি না, বাংলাদেশের কিছু পলিটিশিয়ান আছে যারা আওয়ামী বয়ানে একটু কথা বলতে পারলে নিজেরা খুব কুল মনে করে। তো এই যে একটা ফেক কুলনেস, একটু কলকাতা, একটু বাবু কালচার, একটু রবীন্দ্র ভারতী, একটু বিশ্বভারতীর টোনে কথা বলা, এইটা বলে আসলে তারা কি মজা পায় আমি জানি না। এগুলো আসলে ফ্যাসিজমের এক্সটেনশন। আমরা যেটাকে বলি যে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারি না, হাসিনাকে বিতাড়িত করছি, এগুলো আসলে ফ্যাসিবাদের এক্সটেনশন। তো মনিয়াপার আসলে প্রয়োজন নাই এগুলা বলার। তো কি আসলে হইছে, জুলাই কে গুলি করছে, কিভাবে গুলি করছে, ওইটা জানে ছাত্র দলের রাকিব ভাই, ওইটা জানে ছাত্র দলের নাসির ভাই, ওটা মনিয়াপার জানে না, জানার কথা না। আপনি রবিউল ইসলাম নয়নকে জিজ্ঞেস করে দেখেন, সে রাজপথে ছিল, যে রাজপথে ছিল সে জানে কি হয়েছে। মনিয়াপারা ছিল না, তিনি জানেনও না। আচ্ছা, আমরা আরেকটু ভিন্নভাবে যদি প্রশ্নটা করি, যে এই যে নীলুফার আপার কথায় যে মনি আপার বক্তব্যে কিন্তু ছাত্রদল তীব্রভাবে প্রতিবাদ করেছে, সেক্ষেত্রে তোমরাই আবার বলতেছো যে বিএনপি আসলে জুলাই কিভাবে ধারণ করে না, এ ব্যাপারে কি বলবে? দেখুন, আমি বিএনপি জুলাইকে ধারণ করে না, এইটা হলো গিয়ে বিএনপির পলিসির জায়গা থেকে সে জুলাইকে যথেষ্ট পরিমাণে ধারণ করে না। কিন্তু বিএনপির যারা নেতাকর্মী ছিল, বিএনপির যারা লিডারশিপে ছিল, টপ লিডারশিপে ছিল, প্রত্যেকে আসলে জুলাইয়ের মাঠের যোদ্ধা মোটা দাগে। কিছু ওই যে বললাম যে ক্রিমখোররা এসে গভর্নমেন্টে জায়গা পায়, বড় পোস্ট গুলা পায়। গতকালকের আপনি একটা প্রোগ্রামের ভিতরে দেখেছেন যে যেই মহিলা সিআরআই এর ছিল, একজন প্রত্যক্ষ কর্মী ছিল, সিআরআই এর মেম্বার ছিল, সে গিয়ে হলো শহীদ আহতদের ওই শো এর হোস্ট হচ্ছে বিএনপি গভর্নমেন্টে এসে। তো এইটা আসলে লজ্জাজনক। তো যারা আওয়ামী লীগের হয়ে থিঙ্ক ট্যাঙ্ক আকারে কাজ করেছে, গণহত্যার পক্ষে, গুম খুনের পক্ষে বয়ান উৎপাদন করেছে, আপনি সেই মানুষগুলোকে আপনারা নিজেদের চেয়ারের সামনে বসান, এটাই তো আসলে লজ্জাজনক কাজ। সো এই ধরনের ক্রিমখোর লোকজন যারা, তারা আসলে জুলাইকে বিতর্কিত করতে চায়। আর জুলাইয়ের যারা ফ্রন্ট ফেস, জুলাইয়ের জন্য যারা রক্ত দিয়েছে, জুলাইয়ের যারা জীবন দিয়েছে, যারা আসলে ওয়াসিমের আইডিওলজি ধারণ করে, তারা কখনো আসলে জুলাইকে ডিজোন করতে পারবে না। সো এই জন্যই মনি আপা এমপি হইতে পারেন, তিনি অনেক বড় হয়ে যেতে পারেন, কিন্তু যারা মাঠে যুদ্ধ করছে তাদের তুলনায় তিনি আসলে কিছু না। এই জন্যই তিনি প্রতিরোধের সম্মুখীন হয়েছেন নিজ দল থেকে, নিজের সংগঠন থেকে। জুলাইতে যে শহীদ হয়েছেন, শহীদ জাহিদের মা বলেছেন যে তার ছোট ছেলের ক্যান্সার, এবং তার বড় ছেলে জুলাই আন্দোলনে নিহত হওয়ার পরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারা কোনো খোঁজ খবর রাখেননি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার ওনার ছোট ছেলের জন্য সাহায্যের আবেদন নিয়ে গিয়েছেন, এমনকি তারা দেখা পর্যন্ত করেনি। হ্যাঁ, তো সেখানে বর্তমান যে বিএনপি সরকার তার পাশে দাঁড়িয়েছেন, এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাচ্ছিলাম। প্রথমত যেটাই হয়েছে আর কি, শহীদ জাহিদের মা যেই অভিযোগটা করলো ইন্টারিম গভর্নমেন্টের দিকে, এইটা খুবই লজ্জাজনক। প্রথমত যদি এক শব্দে বলি, এটা লজ্জাজনক এবং নিন্দাজনক। দ্বিতীয়ত আসলে ইন্টারিম গভর্নমেন্টের এই সাহায্যগুলো করা উচিত ছিল, তারা কেন করেনি এইটার উত্তর সেই সময় যিনি মুক্তিযুদ্ধ উপদেষ্টা ছিলেন, যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, এই দুজন মানুষকে করা উচিত। আমি চাইবো আপনারা এই প্রশ্নটা এই দুইটা মানুষকে করবেন, তারা তো দেশেই আছে, তারা তো অন্য কোথাও চায় নাই, অথবা ফোন করেও আপনারা জিজ্ঞেস করতে পারেন, এখন তো টেকনোলজির যুগ অনেক সোজা। তো এই প্রশ্নটার উত্তর তারা ভালো দিতে পারবে। ইন্টারিম গভর্নমেন্ট আমি কখনোই ডিফেন্ড করি না, আমি সারা জীবন ইন্টারিম গভর্নমেন্টের সমালোচক, এবং আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট আসলে এই যে জুলাইয়ের যে ইন্সপিরেশনটা, সেই ইন্সপিরেশনের সাথে এক ধরনের বেইমানি করেছে। তারা পুরোপুরি জিনিসটাকে ধারণ করতে পারে না, লালন করতে পারে না। আমরা দেখতে পেয়েছি যে এইখানে নানাবিধভাবে ছাত্রদেরকে, ছাত্র উপদেষ্টাদেরকে মাইনাস করে কিভাবে পলিসি মেক করা যায়, এই ধরনের কার্যক্রমেও তারা
লিপ্ত হয়েছিল। ফলত ইন্টারিম গভর্নমেন্টের কোনো কিছুর দায়ী আমি বা আমরা নিব না, নিতে চাই না সচরাচর। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই প্রশ্নটা তাদেরকেও করা উচিত। আমার নিজেরও এই প্রশ্নটা, কেন তারা এটা করলো না? যদি এটা হয়ে থাকে সেটা খুবই খারাপ হয়েছে, এবং এইটার জন্য আসলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে শহীদ পরিবারকে যদি আপনি এইভাবে ট্রিট করেন, যে আপনি সাহায্য করতে পারেন কি পারেন না সেটা ভিন্ন প্রসঙ্গ, সে যদি আপনার কাছে যায়, আপনার তো তার সাথে কথা বলতে হবে, আপনার তাকে সময় দিতে হবে। তারা বাংলাদেশের একজন শহীদের মা এরকম 2-4টা উপদেষ্টার থেকে বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল, যোগ্যতা। অনেক বেশি দামি। তো এইরকম উপদেষ্টা আসবে যাবে, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার হইছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, কত উপদেষ্টা আসছে আর গেছে, সবাই মানুষকে মনে রাখে নাই। শহীদ জুয়েলের কথা মানুষ মনে রাখবে, ঈশা আবু সাইদের কথা মনে রাখবে, মুক্তর কথা মনে রাখবে, ফারহান ফাইজের কথা মনে রাখবে, ওয়াসিমের কথা মনে রাখবে, প্রত্যেকটা শহীদের নাম মানুষ মনে রাখবে। সো এই ফ্যামিলিকে যদি আপনি রেসপেক্ট দিতে না পারেন, একজন শহীদের মা যদি কান্না করে, অভিযোগ করে, এর থেকে নিন্দনীয় আর কিছু হইতে পারে না। আর বর্তমান গভর্নমেন্ট সাহায্যের জন্য তাদেরকে বলছে, এটার জন্য আমি আসলে কৃতজ্ঞতাও জানাই। তারেক রহমান কিছু কাজ করছেন যেগুলো প্রশংসাজনক, প্রশংসার পাওয়ারও দাবিদার। ভালো কাজের প্রশংসা তো করতে হবে। এই কাজগুলো তিনি যদি বেশি বেশি শহীদ পরিবারদের সাথে বসে, আহতদের সাথে বসে, আমি দেখলাম যে রিসেন্টলি উনি প্রোগ্রামগুলো করতেছেন, এইগুলা যত বেশি করবেন, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের শহীদেরা কি চায়, আহতরা কি চায়, ওই ভিউটা তার ক্লিয়ার হবে যে কোন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। এইটা খুবই বেশি জরুরি। এবং আরো একটা জিনিস অনুরোধ করতে চাই, আসলে শহীদ আহতরাও তো আসলে কোনো না কোনো তারা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনৈতিক স্ফিয়ারের মাঝে তারা ছিল। তারাও তো অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র যেই দলীয় শহীদ বা দলীয় আহত তাদেরকে নিয়ে প্রোগ্রাম করা হয়, বাকিদেরকে আসলে ইগনোর করা হয়। সো এইটা হলো আপনি আসলে পূর্ণাঙ্গ যেই দৃষ্টিভঙ্গি, সেই জিনিসটা পাবেন না। শহীদ এবং আহতদের মাঝে আমরা যাতে বিভেদটা না করি, এইটা আসলে জরুরি। যদি সকল শহীদ, সকল আহত, শহীদ পরিবাররা আছে, আহতরা আছে, এই মানুষগুলোর সাথে বসে, তাহলে আসলে বাংলাদেশে মানে ওই যেটা বলে বার্ডস আই ভিউ, সেইটা পাবেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এবং তার আসলে বোঝা সব থেকে বেশি জরুরি। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বোঝে, কিন্তু প্রাইম মিনিস্টার যদি না বোঝে, তাহলে আসলে লাভের লাভ কিছু হবে না। বাট প্রাইম মিনিস্টার যদি বোঝে, অনেকে না বুঝলেও চলবে, কারণ আলটিমেটলি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি, পাওয়ারটা তার কাছে আছে, তিনি আসলে এক্সিকিউটটা করতে পারবেন। মিডিয়ার রিপোর্ট আর প্রায় অভিযোগ শোনা যায় যে সমন্বয়করা ইউনূস সরকারের আমলে বিভিন্ন তদবির, বাণিজ্য সহ অর্থনৈতিক অনৈতিক সুবিধা নিয়েছেন। এটার বাস্তবতা কি বলতে চাচ্ছেন, নাকি শুধুই মিডিয়া ট্রায়াল? সমন্বয়করা কে কি করছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যে আমার ফোন জুলাইয়ের সময় কেনা 24-এ, একটা ফোনের স্ক্রিন ভাঙা, পাওয়ার বাটন নষ্ট, আমি চাপ দিয়ে দেখাচ্ছি আপনাকে। তো এই আমি একটা এক্সাম্পলই দিলাম আর কি। তো সবাইকে এই ধরনের যে ঢালাও ভাবে অভিযোগ করা হয়, তো একটা ঘটনা ঘটতে পারে, বাট সবাই তো এটা চ্যালেঞ্জ দিয়েছে। টপ লিডারশিপে যারা ছিল সমন্বয়কদের, সবাই চ্যালেঞ্জ দিয়েছে, আমিও চ্যালেঞ্জ দিলাম আজকে। এই 1 পয়সা করাপশন করছে কিনা আপনারা দেখান। এটা মিডিয়া ট্রায়াল, কেউ যদি করে থাকে তাহলে তো আমি বলবো যে এটা আরো অনেক বেশি তারা স্মার্ট, যে তাদের 1 টাকা আপনারা করাপশন দেখাইতে পারতেছেন না। আদতে এগুলো পুরোটা মিডিয়া ট্রায়াল, প্রত্যেকটা আসলে ওই যেটা হয় আর কি। ইন্টারিম গভর্নমেন্টের সময় তুলনামূলক যারা ছাত্র উপদেষ্টাদের যারা ছিলেন, তাদের দফতর থেকে তো দুর্নীতিটা সেভাবে পাওয়া যায়নি। তো অনেকের রাগ ক্ষোভ এটা দিয়ে, যে ওরা কেন দুর্নীতি করতে দিল না, ওরা কেন কারাপশন করতে দিল না। ফর এক্সাম্পল, সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ হলো গিয়ে আমরা দেখতে পেয়েছি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রতি। এর একটা বড় কারণ, তিনি এলজিডি মিনিস্টার ছিলেন, উপদেষ্টা ছিলেন, যেহেতু বাংলাদেশের সব থেকে বড় বাজেটের দিক থেকে সব থেকে বড় মিনিস্ট্রি এটা, এবং সবারই আসলে লোকাল গভর্নমেন্টের প্রতি ইন্টারেস্ট থাকে, নিজের এলাকার উন্নয়ন, ওখানে ফান্ড নিয়ে যাওয়া, টেন্ডার, এই ধরনের ইসে। তো যেই পায় নাই সেই একটা অভিযোগ করে, যে সবাই মনে করে যে লাভের গুড় সবাই খেলো, আমি কেন খেলাম না। এইরকম একটা এক্সপেকটেশন এবং রিয়েলিটি ম্যাচ না করাতে এই ধরনের জিনিসপত্র আসলে পাবলিকের সামনে আসে। আমি নিজে এরকম উদাহরণ দিই, নাম বলবো না, কারণ অনেকেরই হয়তো বা অনেক ধরনের আশা থাকতে পারে। দিনের পর দিন তদবির নিয়ে ঘুরেছে আসিফ মাহমুদের বাসায়। তো আমি 2-1 বার যেহেতু তার বাসায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আল্লাহ তাআলা মন্ত্রীপাড়াটাও দেখাইছেন। তো আমি 2-3 দিন যেদিনই গেছি সেদিনই ওনাকে দেখতে পেয়েছি। উনি একটা ফাইল নিয়ে ওই মিনিস্টারের বাসায়, উপদেষ্টার বাসায়, অ্যাডভাইজারের বাসায় ঘুরঘুর করতেছে বাসার সামনে। তো কেউ ওনাকে অ্যালাউ করতেছে না, করতেছে না। আমার কাছে আইসা বলতেছে অত পার্সেন্টেজ দিবে, তত পার্সেন্টেজ দিবে, অমুক দিবে, তমুক দিবে।
কেউই যখন অ্যালাউ করে নাই, তাকেই দেখা গিয়েছে হলো গিয়া পরবর্তীতে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বাকি সমন্বয়করা কত বড় দুর্নীতিবাজ এগুলো নিয়ে মিডিয়ার সামনে বক্তৃতাবাজি করতে। সো এই জিনিসগুলো তো চোখের সামনে দেখছি, আসলে নাম নিয়ে বলতেও খারাপ লাগে, যেহেতু এক সময় হয়তো বা তারা প্রত্যেককে আমরা দেখেছি যে রাজপথে দেখেছি ওই সকল জিনিসটা, যারাই আসলে লঙ্কা যায় সবাই রাবণ হয়, এই যে তত্ত্ব একটা হাজির করা হয় সেটা আসলে খুব একটা বেশি সত্য না। হয়তোবা দুই একটা ছোটখাটো করাপশন হইতে পারে, তৃণমূল পর্যায়ের ভিতর দুই একটা মামলাবাজের ঘটনা আমরাও শুনেছি, আমরাও ব্যবস্থা নিয়েছি, কিছু ঘটনা ঘটেছে, তবে সেটাও খুবই সীমিত আকারে। বাংলাদেশের মতো একটা বড় রাষ্ট্রে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে কারো গায়ে আঘাত হানা হয় নাই, মানে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো আসলে ছাত্রদের যে লিডারশিপে সেটাই ছিল, বাংলাদেশে পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, গভর্নমেন্ট ছিল না। সো তারাই তো এই জিনিসটা প্রোটেক্ট করছে, সেই সময় যেহেতু রক্তপাত হয় নাই। সো এই মানুষগুলোর প্রতি আপনাদের অতটুকু আস্থা রাখা উচিত যে তারা আসলে লুটপাট করবে না, তারা আসলে লুটপাটটা করে নাই। যাদের গভর্নমেন্ট ছিল না ওই রকম সময়, যাদের লুটপাটের সুবর্ণ সুযোগ ছিল, সেই সময় যারা কিছু করে নাই, পরবর্তী সময় খুদকুড়া খাওয়ার জন্য তারা খুব বেশি কারাপশন হয়ে যাবে, করাপ্ট হয়ে যাবে, এইটা আসলে সত্য না। যদি মিডিয়া ট্রায়ালের কথাই বলেন যে এগুলো সব গুজব বা সত্য নয়, তাহলে তথ্য মন্ত্রণালয়ে তো আপনাদের ছাত্র প্রতিনিধি দায়িত্বে ছিলেন, তারা কি সংস্কার করতে পারেনি? আমি এইটাকে দুইটা জায়গা থেকে বলবো। এক হলো গিয়ে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে দুজনই ফেইল্ড। এটা আমার পার্টির আহ্বায়ক, তাকে উইথ ডিউ রেসপেক্ট, তার পলিটিক্যাল ক্যালিবার নিয়ে আমি সন্দেহ নাই, কিন্তু সে তথ্য উপদেষ্টা হিসেবে আসলে ফেল করেছে। এটা হয়তোবা তিনি কাজও করতে পারেননি, যতদিনের ভিতরে আসলে গুছিয়ে ওঠা উচিত, গুছিয়ে উঠে যায় একটা ক্যাবিনেট যেরকম হয় আর কি, ক্যাবিনেট বলি বা সচিবালয় বলি, আমলাতন্ত্র বলি, আমলাতন্ত্র যতদিনে গুছিয়ে ওঠার হয় তার আগেই উনি আসলে পদত্যাগ করে ফেলছেন। বাট যেহেতু উনি পোস্ট পদবিতে ছিল, ওনার তো দায় আছে। তো মাহফুজ আলমও সেই জিনিসটা আসলে করতে পারেননি, এই ব্যর্থতা তো তাদের আছে। কিন্তু রিয়েলিটি হলো যে আপনি যখন মিডিয়ার থেকে ফ্যাসিজম তাড়াইতে চান, সেইটার একটা ক্যাপিটাল আপনার দরকার, সেটা হলো গিয়ে একটা বড় ক্যাপিটাল আপনার আসলে লাগে। কারণ দীর্ঘ 17 বছর ধরে বা তারও পূর্ববর্তী সময়ের ভিতরে এই আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ যারা আছে, তারাই তো আসলে কালচারাল যে অ্যারেনাটা সেইটাকে আসলে ফিনান্সিয়ালি কন্ট্রোল করেছে। আমরা ওই এশিয়াটিকের কথা বলি বা আমরা এখানের ভিতরে বাকিদের নামগুলো যাদের নাম আমরা তুলি না কেন, সেই এফডিসির নির্বাচনকে কেন্দ্র করে বলি, সব জায়গার ভিতরেই কিন্তু ফ্যাসিস্টরা আসলে থাবা দিয়ে ধরে রেখেছিল। ফলত যেই জিনিসটা হয়েছে, ওই যে ফিনান্সিয়াল ক্যাপিটাল, কে কাকে কাজ দেবে, এইটা একটা বড় একটা ক্রাইসিস উৎপাদন এখানের মাঝে হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ভিন্ন প্রসঙ্গ হয়ে যাবে কিনা জানি না। যেই চঞ্চল চৌধুরী শেখ হাসিনাকে গান গেয়ে বিনোদন দিছে, যে ফ্যাসিজমের পক্ষে আসলে সব সময়ই আসলে বয়ান উৎপাদন করেছে, সেই চঞ্চল চৌধুরীকে আমরা কি দেখতে পাচ্ছি? সেই চঞ্চল চৌধুরী বনলতা এক্সপ্রেস করে এবং তাকে সবাই সেলিব্রেট করে। তাকেও কি হলো গিয়ে সে যে মিডিয়া ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজমের মধ্য দিয়ে সে আসছে। আমি আপনাকে একটা গল্পও বলি আর কি। আপনার মনে আছে 1 তারিখ 2 তারিখে ওই সময়টার দিকে হলো গিয়ে মিডিয়া কর্মীরা শাহবাগে এইখানের ভিতরে ফার্ম গেটে জড়ো হয়েছিল। তো তখন চঞ্চল চৌধুরীকে একাধিকবার কল করা হয়েছে। তো বাংলাদেশের সমসাময়িক যদি দুজন অভিনেতার কথা বলা হয়, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম, তো দুজনকেই কল করা হয়েছে। মোশাররফ করিম এক কলে চলে আসছে, সে বলছে যে আমি প্রস্তুতি নিচ্ছি আসার জন্য, আমাকে তো কল দিতে হবে না, এটা তো আমার আসলে দায়িত্বের মধ্যে পড়ে, আমার বাচ্চারা এখানের ভিতরে গুলি খাবে, আমি কি কথা বলবো না? চঞ্চল চৌধুরী ফোন অফ করে রেখে দিছে। শুরুতে 2-1 জন বলছে আসবে আসবে বলেছে, পরে কাটিয়ে দিয়ে সে ফোন অফ করে রেখে দিছে। তো এবং সেই দেখেন আপনি পরবর্তী সময়ে সেই চঞ্চল চৌধুরীকে কিন্তু ট্রায়ালের আন্ডারে নেওয়া হয় নাই, চঞ্চল চৌধুরীকে কিন্তু প্রশ্নের সম্মুখীন করা হয় নাই। যেই তামিম ইকবাল 2 তারিখে 3 তারিখে আসলে বঙ্গভবনে গিয়ে আসলে রাষ্ট্রপতির কাছে যায়, সেখানের ভিতরে ওইখানের ভিতরে গিয়ে শেখ হাসিনার কাছে আসলে দিয়ে আসে, সেজদা দিয়ে আসে, তাকে কি আপনি বিচারের আওতায় আনছেন? বিচারের আওতায় তো আনেন নাই, বরং তাকে আপনি কি করছেন? তাকে আপনি বিসিবির বোর্ড প্রেসিডেন্ট বানাইছেন এবং সেখানে একটা কারাপ্ট নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আপনি দেখতে পেয়েছেন মুদ্রার অপর পিঠে, যেই মোশাররফ করিম আসলে ছাত্রদের পক্ষে দাঁড়ালো, জুলাইয়ের পক্ষে স্ট্যান্ড নিল, তাকে সে যখন কলকাতায় যায়, কলকাতায় তার উপর মব ট্রায়াল চালানো হয়, মব সন্ত্রাস চালানো হয়, তার উপর হামলা করা হয়, সস্ত্রীক হামলা চালানো হয়েছে। সো এইগুলা
আপনি আসলে একদিনের ভিতরে যেমন করতে পারবেন না, আরো একটা সত্য কথা হলো এই যে স্টুডেন্টদেরকে করাপ্ট বলে 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 তারা আসলে ভয়ও পাইছে কোন কোন জায়গার ভিতরে তারা হাত দিবে, কোন কোন জায়গাটাকে তারা আসলে ফ্যাসিবাদ মুক্ত করবে, সেইটা নিয়ে আসলে তাদের উপর ট্রায়াল করা হবে কিনা এটাও আসলে ভয় পাইছে। এই জিনিসটা আসলে একটা বড় ইকোনমির উপর নির্ভর করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি জানি না এটা এই নামটা সবাই বলতে বাংলাদেশে ভয় পায় আর কি, সবাই ট্রায়াল চালায় আর কি। বসুন্ধরা গ্রুপ, আকবর সোবহান শাহ আলম নামে যিনি বেশি পরিচিত, ওনার ছেলে পালায় যেতে বাধ্য হয়েছিল বিভিন্ন ধরনের ইস্যুতে, রেপ ইস্যু সহ বিভিন্ন ধরনের ইস্যুতে তার ছেলে বাংলাদেশ থেকে পলাতক ছিল। সেই ছেলেকে আনার জন্য, দেশে আনার জন্য সে বিভিন্ন জায়গায় তদবির করে বেড়াইছেন, অনেক কিছু করেছেন, এইটাই করেছেন। তার ছেলে যেদিন থেকে দেশে ঢুকলো সেদিন থেকে তিনি মিডিয়া সন্ত্রাস করে বেড়াচ্ছেন। বাংলাদেশে সব থেকে বেশি মিডিয়া হাউস তার নামে, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের আন্ডারে 7টা সম্ভবত, আমি যতদূর জানি 7টা মিডিয়া আছে, যার ওখানে মিডিয়া আছে, সেখানে একাধিক টিভি চ্যানেল, একাধিক পত্রিকা আছে। কালের কণ্ঠ দিয়ে এক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আমরা 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে 10টা থেকে 12টা ফটো কাট করা হয়েছে। সো এবং একই নিউজ সারা ইসের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম যে 3 দিনের ভিতরে 100-র অধিক ফটো কাট একজন ব্যক্তিকে নিয়ে করা হয়। তো এগুলো আসলে মিডিয়া সন্ত্রাস। তো এই মিডিয়া সন্ত্রাসকে আপনি কিভাবে নির্মূল করবেন? এই বসুন্ধরা গ্রুপেরা, এই এস আলমরা, এরা তো আসলে এই যারাই এখানের ভিতরে আছেন এরা তো আসলে মোর দেন গভর্নমেন্ট হয়ে ওঠে তাদের পলিটিক্যাল পাওয়ার এবং তাদের ফিনান্সিয়াল পাওয়ারের মধ্য দিয়ে। আমার মনে হয় এটার আসলে দীর্ঘমেয়াদী একটা যে লক্ষ্য নিতে হবে যে মিডিয়া ফ্যাসিবাদকে কিভাবে নির্মূল করতে হবে, এইটা আসলে নির্বাচিত সরকারেরও দায়িত্ব। আমরা বারবার করে বলি যে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ব্যর্থ হয়েছে, আমরা বারবার করে বলি মাহফুজ আবদুল্লাহ ব্যর্থ হয়েছে, কিন্তু এখন যারা যারা আছেন দায়িত্বে, আপনারা কি বলছেন যে তাদের এখানের ভিতরে মিডিয়া সন্ত্রাস হচ্ছে না? বরং তো আমরা দেখতে পেয়েছি ইন্টারিম গভর্নমেন্টের সময় মিডিয়া সন্ত্রাস তুলনামূলক কম ছিল, এখন তো মিডিয়া সন্ত্রাস আরো অনেক বেশি। শেখ হাসিনার বক্তব্য প্রচার করতেছে এই মিডিয়াগুলো এখন, যেটা কিনা আইনতভাবে নিষিদ্ধ করা হয়েছে কোর্টের রায়ের মধ্য দিয়ে। তো সেইখানের মধ্যে অ্যাকশন নিতে পারতেছে না। স্বপন ভাইরা আপনারা কোশ্চেনটা করছেন যে কোনোদিন যায় যে স্বপন ভাই আপনার সময়ের ভিতর তো এই ঘটনাগুলো ঘটতেছে, আপনি কেন এটাকে কন্ট্রোল করতে পারেন? স্বপন ভাইকে কেউ কোশ্চেন করবে না। ইন্টারিম গভর্নমেন্টের সীমাবদ্ধতা আছে, ছাত্ররা ফেইল মানলাম, স্বপন ভাই কেন ফেইল? স্বপন ভাই তো রাজপথের সৈনিক, তো ইলেকটেড গভর্নমেন্ট। সংস্কার করার একমাত্র বৈধ এখতিয়ার বিএনপির মতে তাদের শুধুমাত্র ইলেকটেড গভর্নমেন্টের আছে। ইলেকটেড গভর্নমেন্টের ভিতরে ঢুকে সে কেন মিডিয়া সংস্কার করতেছে না? স্বপন ভাইয়ের এই কোয়েশ্চেনটা আপনারা করবেন, আমি সাংবাদিকদেরকে বলতেছি আপনারা কেন করেন? আপনি যে আমাকে প্রশ্ন করলেন কেন তাই ইন্টারিম গভর্নমেন্টের ছাত্র উপদেষ্টারা করেন, আমি বলবো স্বপন ভাই কেন করতেছে না? তার সময় তো এটা আরো বাড়ছে। আপনারা প্রায় অভিযোগ করেন যে আওয়ামী লীগ মিডিয়ার মাধ্যমে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করায়। তা আপনারাও 1.5 বছর সময় পেয়েছেন, আপনারা কি কোনো মিডিয়া তৈরি করেছেন? মিডিয়া তৈরি করার জন্য অনেক টাকা লাগে, অনেক টাকা মানে অনেক টাকা। আমি একবার একটা ছোট্ট উদাহরণ দিই। একটা বাইট সাইজ মিডিয়া তৈরি করার আমার একটা চিন্তা ছিল, জাস্ট কিচ্ছু না, জাস্ট বাইট সাইজ মিডিয়া। তো সেইটার জন্য যত টাকা লাগে সেইটা আসলে আমাদের জায়গা জমি বিক্রি করতে হবে, আমার মনে হয়েছে এরকম আর কি। তো একটা বাইট সাইজ মিডিয়া তৈরি করতে যদি হলো গিয়ে আপনার 20 লাখ 25 লাখ টাকা খরচ হয় পূর্ণাঙ্গ সেট আপ, এবং সেটাকে যদি আপনি চালাইতে চান পুরোপুরিভাবে, আমরা চেষ্টাও করেছি, ফেইলও করেছি আসলে, তার থেকে ধার নিয়ে ছোট্ট একটা বাইট সাইজ মিডিয়া দাঁড় করানোর চেষ্টাও করেছে, সেটাও আসলে অফ হয়ে গিয়েছে। তো ফলত ওই যে বড় মিডিয়া, মাল্টিমিডিয়ার কথা বলি বা স্যাটেলাইট মিডিয়ার কথা বলি, সেইগুলো আসলে স্বপ্ন। মানে একই সাথে আপনি যদি বলেন যে সেই ছাত্ররা দুর্নীতিবাজ, আপনি ট্রায়াল দিবেন এবং আরো একসাথে বলবেন যে এই ধরনের বড় বড় ফিনান্সিয়াল ইস্যুতে স্টুডেন্টরা কেন নাই, তাহলে তো এইটা আসলে ডুয়ালিটি। এইটা আমার মনে হয় যে এখনো ছাত্ররা মিডিয়া বানাবে এইটার সুযোগটা তৈরি হয় না, বরং স্টুডেন্টদের যে মিডিয়া হয়ে উঠেছে তাদের ফেসবুক আইডি। স্টুডেন্টদের মিডিয়া হলো গিয়ে সেই মোজো জার্নালিস্টরা যারা আসলে জুলাইয়ের পক্ষে দাঁড়িয়ে ওই সময়ও লাইফটা প্রচার করেছে যখন শেখ হাসিনা সবকিছু বন্ধ করে দিয়েছিল, যখন প্রত্যেকটা হাউজে হাউজে ডিজিএফআই দিয়ে পাঠানো হইতো যে কোন নিউজটা ছাড়তে হবে, এর বাইরে ছাড়তে হবে না। ওইটা আসলে জুলাইয়ের মিডিয়া। জুলাইয়ের মিডিয়া ফেসবুক, জুলাইয়ের মিডিয়া টুইটার, জুলাইয়ের মিডিয়া হোয়াটসঅ্যাপ, জুলাইয়ের মিডিয়া সেই টেলিগ্রাম চ্যানেলগুলো যারা আসলে ইউজ করেছে। বাট আপনারা যেটাকে মেইন স্ট্রিম মিডিয়া বলেন সেটা হবে একদিন ইনশাল্লাহ। জুলাইপন্থী যারা আছে এই যে জেনারেশনটা, তারা তো আস্তে আস্তে বড় হবে এবং বাংলাদেশে আগামী 30 থেকে 40 বছর
তারা তো বাংলাদেশে বাঁচবে। তো এরা যখন ফিনান্সিয়ালি ক্যাপাবল হবে, এদের মধ্য থেকে যখন বড় বড় ব্যবসায়ীরা উঠে আসবে, তারা ইনশাল্লাহ জুলাইপন্থী মিডিয়া দিবে, এটা আমরা আশা রাখতে পারি। এর আগ থেকে এই সোশ্যাল মিডিয়াই জুলাইয়ের সব থেকে বড় মিডিয়া। জুলাইয়ের সময় যখন আপনারা যারা দেখেছেন, প্রত্যেকেই দেখেছেন, মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু সংবাদ প্রচার করতে পারে নাই। তারা অনেকে চেষ্টা করেছে, আমি অসংখ্য জার্নালিস্টকে চিনি যারা পুরো রিপোর্টটা তৈরি করে দিয়ে দিয়েছে, বাট লাস্ট মোমেন্টের ভিতরে হাউস সেটাকে স্টপ করে দিয়েছে। কোনো হাউস যখন এই নিউজটা দিয়ে দিয়েছে, পুরো হাউসের যে কানেকশন সেটাই অফ করে দেওয়া হয়েছে, অনেককে লাইসেন্স বাতিলের থ্রেট দেওয়া হয়েছে। সো ওই সময় তো বাংলাদেশের মানুষদের কাছে জুলাইয়ের যেই বার্তাগুলো, জুলাইয়ের যে কর্মসূচি, সেটা তো পৌঁছে গেছে। ইনশাল্লাহ এবারও যাবে। আর আগের মতো মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকা নাই। সোশ্যাল মিডিয়া সারা দুনিয়া জুড়েই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেখানে নিউ ইয়র্কের মেয়র হয়ে যায় মামদানি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, তো এইটার একটা গ্লোবাল ইম্প্যাক্ট যে আছে সেটা বলাই যায় আর কি। আচ্ছা, ইউনূস সরকারের আমল থেকে এই যে জুলাই অভ্যুত্থান নিয়ে যতগুলো টক শো হয়েছে বা ব্যক্তিগত ভিডিও, সবগুলোতেই কিন্তু একটা অংশ কটাক্ষ করে আসছে। তো এই যে সাম্প্রতিক মানে দেখলাম যে মেহের আফরোজ শাওনের একটা পোস্ট নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে, এটাকে কি আপনি মত প্রকাশের স্বাধীনতা বলবেন, নাকি ইচ্ছাকৃতভাবে জুলাই অভ্যুত্থানটাকে অবমাননা করা বলবেন? আর সেক্ষেত্রে এনসিপির ভূমিকাটাই বাকি, এটা বন্ধ করায় আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমি এক লাইনের ভিতরে পুরো কোশ্চেনটা আসলে শেষ করে দিতে চাই। সেটা হলো গিয়া, মেহের আফরোজ শাওনকে সব থেকে বেশি ভালোভাবে চেনেন তার হাজব্যান্ড হুমায়ুন আহমেদ। তো তার হাজব্যান্ড হুমায়ুন আহমেদও এক লাইনে মেহের আফরোজ শাওন কি সেটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সে তার বইয়ের লাইনে স্পষ্টভাবে বলেছিলেন, শাওন তুমি গু খাও। তো এইটাই আসলে তার হাজব্যান্ড শাওনের পুরো ক্যারেক্টার একটা লাইনে ব্যাখ্যা করে দিয়ে গেছে। তো আমাদের মনে হয় না যে বাংলাদেশের মানুষকে নতুন করে শাওনের যে ক্যারেক্টার সেই জিনিসটাকে আবার স্টাবলিশ করতে হবে। শাওনের ক্যারেক্টারটাই এইটা, সে গু খায়। আচ্ছা, এই যে জুলাই নিয়ে যে বিতর্কিত বক্তব্য বা পোস্টের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, রাষ্ট্রের ভূমিকা কি বা আপনাদের ভূমিকাটা আসলে কি? আমরা এখন প্রথমত আমরা রাষ্ট্র না, দ্বিতীয়ত এটা আসলে রাষ্ট্রেরই দায়িত্ব, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। একটা দল হিসেবে এনসিপি তো আসলে এখন সাংগঠনিক বিস্তারের দিকে মনোযোগ দিচ্ছে। এখন তার যদি ফ্যাসিবাদকে থামাইতে হয়, এই মুহূর্তে গভর্নমেন্টে কে আছে? বিএনপি। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ পলিটিক্যালি স্টেবল হয়, প্রতি বিপ্লব যদি করে, ক্ষতিটা কার সব থেকে বেশি? বিএনপির। সে সরকার আছে, সে পাওয়ার লুজ করবে। তো তার নিজের জন্য হলেও তো তার এগুলাকে ঠেকানো উচিত। বিশাল বট বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোনিমাস গ্রুপ অফ পিপল, অ্যানোনিমাস আইডিগুলো দিয়ে নিকনেম সেট করে, ফিলিপাইন থেকে, ভিয়েতনাম থেকে, থাইল্যান্ড থেকে, হ্যানয় থেকে, এই ধরনের আইডি দিয়ে তারা কি করতেছে? তারা বট কমেন্টগুলো করে বেড়াচ্ছে, যাচ্ছে তাই গালি, খুবই অশ্লীল গালি। আপনি এগুলা ফ্যামিলির সামনে পড়তে পারবেন, ফ্যামিলি না, কোনো ভদ্র সোসাইটির ভিতরে আপনি, আপনার সামনে এগুলো পড়া যাবে না, আপনার সামনে আমি এগুলো পড়তে পারবো না। তো এই ধরনের গালিগুলো তারা দিচ্ছে এবং এটাকে সেলিব্রেট করতেছে, মনে হয় যেন না খুবই একটা ভালো কাজ করলাম। কোট অ্যান্ড কোট মুজিবীয় ধর্মের এইটাই কি স্বভাবের কাজ কিনা আমি জানি না আর কি, আওয়ামী ধর্মে এইটাই কি স্বভাবের কাজ কিনা আমি জানি না। তো এইটা আসলে গভর্নমেন্ট চাইলেই বন্ধ করতে পারে, গভর্নমেন্টের ওই ক্যাপাসিটি আছে। বাংলাদেশের ফেসবুকের পলিসিটা কি হবে, আমার মনে হয় মেটার সাথে বাংলাদেশের বসা দরকার। বাংলাদেশের যারাই এই দায়িত্বগুলোর ভিতরে আছে, আইসিটি মিনিস্টার থেকে শুরু করে তথ্য সম্প্রচারের যে মিনিস্টার যারা আছে, ইনক্লুডিং আমার মনে হয় তারেক রহমানেরও এই জায়গা থেকে মনোযোগী হওয়া উচিত। সবাই মিলে মেটার সাথে বসে বাংলাদেশ নিয়ে ফেসবুকের পলিসি কি হবে সেটা নিয়ে তাদের সাথে একটা ক্লিয়ার করা দরকার। কারণ বাংলাদেশের বর্তমানে ফেসবুকের মাধ্যমে যা করা হচ্ছে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে এটা একটা ডিফারেন্ট কেস। সো এটাকে ডিফারেন্টলি ডিল করতে হবে। আওয়ামী লীগের যেটা হয় আর কি, আপনি যখন আপনার কিছু হারানোর নাই তখন আপনি গালি দিবেন, গালি হলো গিয়ে দুর্বলের অস্ত্র। সো এইরকমই আসলে আওয়ামী লীগ এখন যা পারে না কিছু না, গালি দেয়, নারীদেরকে নিয়ে হলো গিয়া বডি শেমিং করে, নোংরা এডিট করে, এইগুলাই আসলে তাদের কাজ। বিদেশে পলায়নরত অবস্থায় বা লুকায় থাকা অবস্থায় মানুষের যখন কাজ থাকে না, মানুষ এগুলো করে বেড়ায়। আমার মনে হয় এটা সাইবার আইনের মধ্য দিয়ে জিনিসটা সলভ করা উচিত। যারা দেশে থেকে এগুলো করতেছে এবং যারা বিদেশে বসে এগুলো করতেছে, তাদের অ্যাকাউন্টগুলো যাতে বাংলাদেশের আইপির মধ্য দিয়ে আসলে ব্যান করা যায়, তারা যাতে এই কাজগুলো না করতে পারে সেই জিনিসটা আসলে নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ এইটা আসলে একটা টক্সিক পরিবেশ সৃষ্টি করে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া এখন ঢোকা যায় না, যে দেখে মনে হয় যেন একটা গার্বেজের মধ্যে দিয়ে আসছে। তো সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়াটা আসলে ক্লিন রাখার দায়িত্ব আসলে গভর্নমেন্টেরই, যারা আসলে এই দায়িত্বটা আছে তাদের আমরা আশা করি তারা এই দায়িত্বটা পালন করবে। যদি পালন না করে
তারাও আসলে এইটার ভুক্তভোগী। তারেক রহমানের পোস্টের কমেন্টের ভিতরে আমরা গালাগালি দেখতে পাই। আমরা আমাদের প্রাইম মিনিস্টারের পোস্টের নিচে গালাগালি দেখতে চাই না। তারেক রহমান যদি নিজের পোস্টের নিচে যেই বটগুলো আছে সেটাকে কন্ট্রোল করতে পারে, আমার মনে হয় ওইটার সলিউশনের মধ্যে দিয়ে বাংলাদেশের যে প্রবলেমটা সেটা সলিউশন হয়ে যাবে। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে, আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।